ভালো আমরা হবে। আসলে এই যে সচেতনতার কথা বারবারই আমরা বলছি, কিন্তু এই সচেতনতার বাইরে গিয়ে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপটা আসলে জরুরি বলে আপনি মনে করেন, যেটির কারণে, কারণ যেভাবে হাহাকার হচ্ছে, যেভাবে মারামারি তৈরি হচ্ছে, সরকার বলছে তারপরেও কেউ আসলে কোনো কথা শুনছে না, এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আসলে এইটা নিয়ন্ত্রণ করার জন্য ওই সচেতনতা, সততা এগুলো দরকার। আর ব্যবসায়ীদের পক্ষ থেকেও কিছু উদ্যোগ দরকার, তাদের পক্ষ থেকেও সততা, সচেতনতা সবই দরকার। তবে আমার কাছে মনে হয় যে এই বড় ক্রাইসিস শুধু সচেতনতা এবং সততা দিয়ে মেড আপ করা যাবে না। এর জন্য আসলে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। সেই কার্যকর ব্যবস্থা সরকারই নিতে পারে, যদিও খুবই নতুন সেটার সতর্ক। জন্যই আমাদের একজন অতিথি বলছিলেন যে টাস্ক ফোর্সের মতো কোনো কিছু গঠন করা যায় কিনা, বিষয়টি ক্রাইসিস ক্রাইসিস টাস্ক ফোর্স। জি, ওগুলো তো এখনই করা যাবে না, এখনই হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখনই যেটা করা যায় সেটা হচ্ছে যে আমাদের বিকল্প উৎস খোঁজা দরকার। বিকল্প উৎস আমি মনে করি যে আমি জানি না, বাট আমি মনে করি দুটো হতে পারে। দেখুন, এই যে হরমুজ প্রণালী বন্ধ বন্ধ, এই ব্যাপারে নতুন ঘোষণা এসছে নাকি শুনলাম ইরানের পক্ষ থেকে, যে কিছু কিছু দেশকে, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলকে বাদে আর সব দেশের জন্যই নাকি হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। এইভাবে কথা, যদি ব্যাপারটা তা নাও হয় তাহলে চীনের জন্য খোলা আছে। আর রাশিয়া কিন্তু একটা বিরাট বিকল্প উৎস। চীন এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে, যেহেতু তাদের জন্য খোলা রাখবে, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে তেল তারা নিতে পারবে যদি ব্যাপারটা তাই হয়। আর রাশিয়া কিন্তু বিকল্প উৎস হিসেবে আছেই। এই দুই জায়গায় একটু আলাপ আলোচনা করে কোন চ্যানেলের কূটনৈতিক উদ্যোগে ব্যবসায়িক প্রতিনিধি দল পাঠিয়ে আমার মনে হয় যে এই দিকে যাওয়া উচিত। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, আমরা সব সময় রাশিয়াকে কিন্তু মাইনাস করে রেখেছি আমাদের অনেক কিছুতেই। আমাদের সব সময় আমরা বেশিরভাগই পশ্চিমামুখী এবং আমেরিকামুখী। এই জায়গায় মনে হয় একটু বিকল্প চিন্তার সময় এসেছে। এই চিন্তাটা করা দরকার। আমরা আমেরিকাকে বাগ বানিয়ে সবসময় তার ভয়ে আমরা কাবু থেকেছি। এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। বিকল্প উৎস হিসেবে রাশিয়া এবং চীন আমাদের জন্য একটা ফ্রেন্ডলি কান্ট্রি হতে পারে। আমার মনে হয় যে এই দিকে একটু বিশেষভাবে নজর দেওয়া দরকার। তা সে যেভাবেই হোক, গভর্নমেন্টের পক্ষ থেকে এই ডক্টর পদক্ষেপ দেওয়া। ইজাজ হোসেন, কি মনে হয় বিকল্প এই উৎস হিসেবে এই দুটি দেশকে নিয়ে কি আমরা এখনই চিন্তা ভাবনা বা তাদের সাথে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করে দেওয়া উচিত কিনা? এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে ওরকম পলিটিক্যাল জিনিসপত্র এই মিক্স আপ না করাই বেটার। হ্যাঁ, ওগুলো তো করতে হবে আমাদেরকে। আমাদের যে প্রিন্সিপাল আছে যে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে শত্রুতা করবো না, সেটা থেকে দিস ইজ ফাইন, অ্যাবসলিউটলি করার দরকার। কিন্তু আমাদের এখন যে এই যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে বার হতে গেলে আমাদেরকে, দেখেন আমরা এখন 60% আমদানিকৃত দেশ হয়ে গেছি। ওকে, কিছুদিন আগেই এটা 30 ছিল। খুব দ্রুততার সাথে আমরা 60% হয়ে গেছি। এবং আমরা যদি নতুন কোনো গ্যাস না পাই 2030-এর মধ্যে আমরা 90%-এর উপরে, তাহলে আপনি যদি একটা আমদানিকৃত দেশ হন, হ্যাঁ, তাহলে আপনার যে জ্বালানিগুলা লাগবে, যা লাগবে সেটার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে না অনেক বেশি। যেই দেশ 80 ভাগ নিজের আছে, ধরেন ডিজেল, আমার যদি ইভেন 50 ভাগ ডিজেলও দেশে থাকতো, তাহলে আমি আমি বলি ঠিক আছে, কিছু তো আছে দেশে, আমার তো কিচ্ছু নাই। ওকে, আমি কোনোভাবে ডিজেল তৈরি করতে পারছি না, কোনোভাবে এলপিজি তৈরি করতে পারছি না, গ্যাসেরটা না আমি অনুসন্ধানের কথা বলছি। তো আমরা যেসব যেসব জ্বালানি আমাদের অপরিহার্য, হ্যাঁ, তো সেগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। এগুলার সাপ্লাই সবকিছু খুব ভালো করে আমাদেরকে, কারণ আমরা আমদানি নির্ভর দেশ হয়ে গেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একদিকে তো আমরা এগুলার জন্য যে যত অর্থ লাগে সেটাও যোগান ঠিক মতো দিতে পারছি না, তারপরে সাপ্লাইটাও আমাদেরকে ইয়ে করতে হবে। তো আমি সেটাই মনে করি। এবং এখানে যদি এখন কথা হচ্ছে, আপনি তো, আমরা ছোট দেশ, আমি তো রাশিয়ার থেকে ইম্পোর্ট করতে দেবে না আমেরিকা। হ্যাঁ, যেরকম ইন্ডিয়াকে দিল, ইন্ডিয়াকে প্রথমে না করলো, এখন আবার ওয়েভার দিয়ে দিয়েছে ট্রাম্প, কারণ সে জানে যে ইন্ডিয়া যদি এটা না পায় তাহলে আরো ওয়ার্ল্ড ওয়াইড আরো এখন ইন্ডিয়া যেহেতু রাশিয়ার থেকে পাচ্ছে, আমরা কিন্তু ইন্ডিয়াকে বলতে পারি তাহলে আমাদেরকে একটু ডিজেল দাও। হ্যাঁ, তাহলে সিরাজুল ইসলাম যে কথাটা বললেন, ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা সবার সাথেই থেকে করব। জি, সিরাজুল ইসলাম বোধহয় কিছু যুক্ত করতে চান। জি, আপনি বলে কিছু যুক্ত করতে চান? আমি যুক্ত করতে চাইছিলাম এটা, যে দেখুন, ভারত না শুধু
যেমন ইরানের সাথে প্রচন্ড রকমের শত্রুতায় আমেরিকার, ইরানের উপরে প্রচন্ড রকম নিষেধাজ্ঞা, তারপরেও ইরাককে কিন্তু ইরান থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো আমদানি করতে দেয়, বা অনেক সময় মানে স্যাংশন এক্সেম্ট করে, যেমন দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ভারত, গ্রিস, এরকম বেশ কিছু অন্তত 10টা দেশকে একটা সময় 2015-16 সালের আগ পর্যন্ত একটা সময় পর্যন্ত ইরান থেকে তেল এই সমস্ত নেওয়ার জন্য অনুমতি দিয়েছিল। যদিও ইরানের উপর নিষেধাজ্ঞা ছিল, এই দেশগুলো বলেছে আমেরিকাকে যে আমরা যদি এই তেলগুলো না পাই ইরান থেকে, বা এই জিনিসগুলো না পাই, তাহলে আমাদের চলবে না। সেক্ষেত্রে আমাদের বিকল্প হয় তুমি ব্যবস্থা দাও, না হলে এখান থেকে নিতে দাও। যখন এরকম যুক্তিতে হেরেছে তখন কিন্তু মার্কিন প্রশাসন অনেকগুলো দেশকে ইরান থেকে জ্বালানি নেয়ার অনুমতি দিয়েছিল, এবং এখনো পর্যন্ত এত নিষেধাজ্ঞার পরেও ইরাক কিন্তু ইরান থেকে গ্যাস এবং ইলেকট্রিসিটি আমদানি করে। তো এই ডিপ্লোমেসিটা তো আমাদের বিশেষ কিছু লোক করে, আমার আপনার মতো সাধারণ লোক তো আর এই ডিপ্লোমেসি তো করতে যায় না। ডিপ্লোমেসিতে বিশেষ পারদর্শী বলেই তো তারা ডিপ্লোম্যাট হয়, ফরেন মিনিস্টার হয়, বা স্পেশাল এনভয় হবে। তো তারা যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে আমেরিকার সাথে আলাপ, প্রথমে রাশিয়ার সাথে আলাপ করুক, এবং যদি এখানে আমেরিকার পক্ষ থেকে বাধা আসে, বা আমেরিকার পক্ষ থেকে যদি বাধা অলরেডি আরোপ করা থাকে, তাহলে সেই বাধা কিভাবে নিরসন করা যায়। এই প্রশ্নটি আমরা কামরুজ্জামান রতনকে আসলে করতে চাই যে বিকল্প উৎসগুলো নিয়ে আসলে কি আমাদের সংকট, আমাদের সীমাবদ্ধতাগুলো যদি তাদের কাছে তুলে ধরে আমাদেরকে তো টিকতে হবে। সেই জায়গায় যদি আমেরিকান প্রশাসনকে বোঝানো হয়, তাহলে আমার মনে হয় যে একটা সমাধান আসতেই পারে। কামরুজ্জামান রতন, প্রথমেই কিন্তু আলোচকরা বাস্তবতার নিরিখেই বলেছিলেন একটা সরকার মাত্র দায়িত্ব নিল। এখন দেখেন কোন সরকারই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যে কোনো ক্রাইসিসে সে তার সফলতাটাকে সবসময় তুলে ধরতে চায়। কোনো বিফলতার আসছে বা বিফলতার কোনো ব্যর্থতা নিয়ে সে কিন্তু কোনো বদনাম এটা কুড়াতে চায় না। আমরা প্রাথমিক থেকে একটা কথাই বলেছি, বর্তমান যে অবস্থা এটার মজুদ, এবং আমার যে বিভিন্ন ক্রাইসিসে আমি জানি না যে এখানে সত্যিকার কথা আপনি যে 45 দিন বলেছেন এইটাও কিন্তু আমি কোথাও আমি শুনিনি। যাই হোক, ওটাও যদি আমি মেনে নেই, আমার কথাটা কি যে আমার কতটুকু মজুদ আছে, এবং এইখানে আমার বাংলাদেশের যেই সব সোর্স থেকে আমার যেগুলো আসতো সেগুলো যদি বন্ধ হয়ে যায় এই যুদ্ধের কারণে, সেখানে বন্ধ কতটুকু হয়েছে, এবং বিকল্প পথ হিসাবে সেটা যদি হরমুজ প্রণয় বন্ধের কারণে এবং খুলে দেওয়ার কারণে যদি 30% যদি ইন্ডিয়া থেকে আসে, এখন ইন্ডিয়া থেকে যদি আমাদের এই ক্রাইসিসে তো আমাদের পাশে দাঁড়ায়, পাশাপাশি চায়না এবং এই যে রাশিয়ার কথা বললেন, যেইখানে একটা বাংলাদেশকে নিশ্চয়ই এক ঘরে করে কেউ রাখবে না। আমার মনে হয় সরকারের বিচক্ষণতা এবং সরকার যে কানেক্টিভিটি থাকবে, তার যে একটা সরকারের গুডউইল বিভিন্ন ভাবে কিন্তু একটা রাষ্ট্রের সাথে যে বন্ধুত্ব, আমার মনে হয় এই বন্ধুত্বকে এই ক্রাইসিসের মধ্যে থেকেও বাংলাদেশের বর্তমান সরকার এবং তারেক রহমান তার যে ভিশনারি মানুষ হিসাবে আমি মনে করি সে এইটাকে ইনশাল্লাহ সে এই ক্রাইসিসের মধ্যে থেকেও যতটুকু at best as he can ইনশাল্লাহ সেটা করবে। আমি মনে করি যে আমরা সবসময় আস্থা এবং বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষকে আমরা কাজে লাগিয়ে এবং আমাদের এই উত্তরণের যে পথগুলো এগুলোকে আমরা অনুসন্ধান করব, এবং এই অনুসন্ধানের মধ্যে থেকে যাদেরই আমাদের হেল্প দরকার, কারো সে অর্থনৈতিক হতে পারে, সেটা বিভিন্ন দেশের, প্লাস হলো যারা যেই এই যে ব্রেন, এই যে ওনারা যে দুইজন কথা বলছেন ওনারা তো এক্সপার্টিস, ওনাদের মধ্যে থেকেও আরো যারা এই ব্যাপারে যারা বোদ্ধা, আমার মনে হয় এই সরকার তাদেরকেও অ্যাকোমোডেট করে। আমার মনে হয় একটা সমাধানের জন্য আমাদের জাতীয় এটা ক্রাইসিস, এটা কোনো দলীয় ক্রাইসিস হিসাবে বললে বিএনপি তো একিউজড হবে না। হ্যাঁ, সেই ক্রাইসিসটা মোকাবেলা সবাই মিলে করবেন, আপনার কথা শুনে তাই মনে হচ্ছে, এবং আমরা সেই প্রত্যাশা রাখতে চাই সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং খাজা মঈনুদ্দিন আপনাকেও অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, এবং আবারও হয়তো কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।